আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেক্সের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে ১০ মার্চ ২০২৬। তো একটু লক্ষ্য করেন যে প্রথম পাতায় এসেছে তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা। আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের যে তেল স্থাপনা সেখানে হামলা চালিয়েছে। এরপর সম্ভবত ইরান আপনার বাহরাইনে আপনার তেল সরবরাহ কেন্দ্রে হামলা চালায়। যে ছবিটি আপনারা লক্ষ্য করছেন এখানে। তো যুদ্ধের ১০ম দিন চলছে এবং বিশ্ব জ্বালানি তেলের সরবরাহ ২০% বাধাগ্রস্ত রয়েছে। এরপর দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ জ্বালানি অবকাঠামোয় হামলা চলছে। জ্বালানি তেল উৎপাদন কমিয়েছে সৌদি আরব, আরব আমিরাত, ইরাক, কুয়েত ও কাতার। এই যে বিষয়টা এটা কিন্তু পুরো পৃথিবীর অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করবে। তো একটু লক্ষ্য করেন যে তেলের দাম $১০০ ছাড়ালো সংখ্যা নানা খাতে, কারণ এই তেল কিন্তু বিভিন্ন শিল্পে আপনার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। চলমান সংকট দীর্ঘায়িত হলে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নানা খাতে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এবং এই যে মাত্র $১০০ ছড়িয়েছে, এটি আবার বেড়ে $১৫০ আপনার উন্নীত হতে পারে। তারপর বাংলাদেশের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ রয়েছে, সেটা দেশে প্রবাসী আয় কমে যেতে পারে বলে সংখ্যা প্রকাশ করছেন ব্যাংক মালিকদের সংগঠন বিএবি নেতারা। খুব স্বাভাবিক ব্যাপার, যেহেতু পুরো মধ্যপ্রাচ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে এটি কিন্তু আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য আমাদের যে জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় আপনার কেন্দ্র। তারপর একটু লক্ষ্য করেন যে একই ব্যক্তিকে দুবার আপনার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে, নির্দেশনাবলী সংশোধন করার বিষয়টি এখন আলোচনায় রয়েছে। 1977 থেকে বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে এবং এটির প্রবর্তককে এটা একটু কমেন্ট সেকশনে জানান। তো 1977 সালে আমাদের স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি আপনার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং 2026 সালের যে লিস্ট আমরা দেখেছি, যে 5 মার্চ যেটা প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যায় যে ওনার নাম কিন্তু রয়েছে। তো এই বিষয়টাতে একটা পরিবর্তন আসছে, একটু মাথায় রাখবেন। তারপর একটা অভিমত বিশ্লেষণ কলাম এসেছে যে ভাষা নদীর মতো, তবে বুড়িগঙ্গার মতো নয়। তো একটা প্রশ্ন আমার মনে আসছে যে আপনার বাংলা ভাষায় যে বিদেশি শব্দগুলো ব্যবহৃত হয়ে আসছে, এটার সিগনিফিক্যান্স এবং এর কারণে কি বাংলা ভাষার যে অস্তিত্ব সেটি কি কোনোভাবে বাধাগ্রস্ত হয় কিনা। যদি এভাবে কোনো আপনার অ্যাসে লিখতে বলে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ন্যারেটিভ তুলে ধরতে পারেন। এখানে খুব সুন্দরভাবে আহমেদ শামীম কিছু কথা তুলে ধরেছেন। তিনি বলছেন, ভাষা নদীর মতোই বটে, নদীকে শাসন ও সংস্কার ব্যবহার করার এমন ভারসাম্য নীতি পদ্ধতি আমাদের হাতে নিতে হবে, যাতে নদী না মরে, নদীর সম্পদ ধ্বংস না হয়, এর ব্যবহারের জন্য সুগম থাকে। তো দেখেন যে বিদেশি শব্দ বলে যে বর্গটি রয়েছে, তার একটি বড় অংশ ছাড়া বাংলা ভাষাকে আজ শ্রীহীন মনে হবে। তাই শুধু নয়, প্রকাশের ক্ষমতাও হারাবে। তার মানে বিদেশি শব্দের একটা তাৎপর্য কিন্তু রয়েছে। খুব ছোট্ট একটা বিষয় বলি, সেটা তেল স্থাপনা। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন অংশে কিন্তু হামলা চালাচ্ছে। এই স্পটগুলোর নামটা একটু আপনারা দেখে রাখবেন। পরীক্ষায় যখন ডিসক্রিপটিভ প্রশ্ন আসবে, তখন সেখানে কিন্তু এগুলা আপনারা ডেমনস্ট্রেট করতে পারেন। আর ইরানের যে তেল স্থাপনায় হামলা করেছে তেহরানে, সেই স্থাপনাটার নাম কি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। খামেনির ছেলেকে সর্বোচ্চ নেতা হিসেবে আপনার মনোনয়ন দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে তথ্য কিন্তু সামনে আসবে। তো এখানে বলছে যে তিনি ক্ষমতা গ্রহণের পর তার কাছে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে এবং তিনি প্রথমে নিজের যে ক্ষমতা সেটি পাকাপোক্ত করার দিকেই নজর দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারপর আমরা মতামত অংশে চলে এসেছি। আপনি একটু লক্ষ্য করেন যে ফ্যামিলি কার্ড, নকশাগত দুর্বলতা কাটানোর পরীক্ষা, সেলিম রাহান লিখেছেন। তো ফ্যামিলি কার্ড যে দিবে আপনার যে বর্তমান যে সরকার, এই বিষয়টা যখন প্রথম সামনে আসে, তখন কিন্তু ব্যাপক সমালোচনার শিকার কিন্তু হয়েছিল বিএনপি। তো এখন আপনাকে জানতে হবে যে এই ফ্যামিলি কার্ডের পজিটিভ অ্যাসপেক্টগুলো আসলে কী। আমরা নেগেটিভ অ্যাসপেক্ট নিয়ে তো অনেক কথাই বলেছি, তো আজকে একটু পজিটিভ কিছু বিষয় আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত আপনারা একটু জানেন যে প্রথম ধাপে 14টি উপজেলায় 6,500 পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে এবং প্রতিটি পরিবার মোবাইল ওয়ালেট ব্যাংক হিসাবের মাধ্যমে 2,500 টাকা করে পাবে। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? তারপর দেখেন আপনার এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টা, এটাকে কিন্তু প্রচুর সমালোচনা করা হয়েছে। তো এটি কিন্তু সামাজিক সুরক্ষা বা দয়া নয়, এটি অর্থনৈতিক নীতি। সঠিকভাবে পরিচালিত হলে এটি সহনশীলতা বাড়ায়, মানব সম্পদ গড়ে তোলে এবং বৈষম্য কমায়, যা কেবল প্রবৃদ্ধি দিয়ে সম্ভব নয়। ভুলভাবে পরিচালিত হলে এটি অপচয় রাজনৈতিক দ্বন্দ্বের ক্ষেত্র হয়ে ওঠে। আচ্ছা, তারপর দেখেন মধ্যপ্রাচ্য যুদ্ধ, ব্রিটেনকে বুঝতে হবে তার শত্রু এখন ট্রাম্প।
আমরা অনেক আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে যে কিভাবে আসলে ট্রাম্পের যে নীতি সেটি কাজ করছে। আপনারা দেখেছেন যে আপনার রাশিয়াকে যখন হচ্ছে ট্রাম্প ইউক্রেনের সাথে বসতে বলছিল, তখন তিনি বারবার হচ্ছে আপনার ইউরোপকে নিয়ে খুব কঠোর ভাষা ব্যবহার করছিলেন। একটা আলোচনা এসেছে যে আপনার ইউরোপ এখন পুরোপুরি হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, কারণ তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কিন্তু বিনিয়োগ অনেক হচ্ছে কমিয়ে দিয়েছে। তো ইউরোপের যে শক্তি সামর্থ্য ছিল সেটি কিন্তু অনেকাংশেই হচ্ছে কমে গিয়েছে, এবং পুতিন কিন্তু আপনার হচ্ছে ইউক্রেন দখল করেই থামবে না। এরপর লক্ষ্য করেন যে আন্তর্জাতিক অংশে কিছু বিষয় এসেছে, মধ্যপ্রাচ্যকে পানি সংকটে ফেলতে পারে ইরান যুদ্ধ। তো পানির হচ্ছে মরু অঞ্চলের আপনার দেশগুলো তাদের ব্যবহারের পানির চাহিদার বড় অংশের জন্য শোধনাগারগুলোর উপর নির্ভরশীল। তো যুদ্ধ যখন সংকট যখন আরও তীব্র হবে, তখন কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আক্রমণ হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, এবং এর ফলে কিন্তু একটা পানি সংকট সৃষ্টি হতে পারে। তারপর দেখেন নেপালে কিন্তু ইদানিং হচ্ছে আপনার আমাদের পরে হচ্ছে জেনজি বিপ্লব হয়েছে, এবং নতুন যে নির্বাচন হয়েছে সেখানে 38%ই হচ্ছে আপনার তরুণ। তো জেনারেশনটা আসলে রিফ্লেকশন আছে, যদিও আমাদের নির্বাচনে কতটুকু রিফ্লেকশন আছে এটা এখনও বড় প্রশ্ন থেকেই যায়। এরপর দেখেন যে আপনার ডিসটিলেশন প্লান্ট কি, এটা একটু মনে রাখবেন যে ডিসটিলেশন প্লান্ট হচ্ছে সমুদ্রের লোনা পানিকে সুপেয় পানিতে রূপান্তরিত করে, এবং এই পানি পানের পাশাপাশি সেচ ও শিল্প কারখানায় ব্যবহারের জন্য উপযোগী করা হয়। তার মানে বুঝতে পারছেন, ডেফিনেশনের জন্য আপনি কাজটা মনে রাখলেই ওই ডেফিনেশনটা হচ্ছে লিখতে পারবেন। এবং বিশ্লেষকরা ওই যে ডিসটিলেশন প্লান্টগুলো এগুলো আক্রান্তের প্রভাব নিয়ে ভাবছেন আর কি, মানে সংখ্যা প্রকাশ করছেন, এবং এটি কিন্তু মধ্যপ্রাচ্যকে পানি সংকটে ফেলে দিতে পারে। তো আমরা হচ্ছে আমাদের আজকের আলোচনার সর্বশেষ অংশে চলে এসেছি। আপনারা একটু লক্ষ্য করেন যে চ্যালেঞ্জের মুখে পণ্য সরবরাহ, বিষয়টি হচ্ছে কীরকম, আপনার হচ্ছে আমরা কিন্তু এই যে বিভিন্ন যানবাহন যা হচ্ছে পণ্য সরবরাহের কাজ করে থাকে, তারা কিন্তু জ্বালানি তেলের উপর নির্ভরশীল। তো সরকার হচ্ছে রিসেন্টলি একটা সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। তো স্টেশনগুলো থেকে আপনার সবাইকে একটা মিনিমাম লেভেল অফ হচ্ছে আপনার জ্বালানি তেল কিন্তু হচ্ছে আপনার প্রোভাইড করা হচ্ছে, যার ফলে কি যেটি হয়েছে সেটা হচ্ছে কিছু কিছু যানবাহন কিন্তু তেল পাচ্ছে না, এবং আপনার সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং যার ফলে হচ্ছে আমাদের দেশের যে যানবাহন যেগুলো হচ্ছে আপনার পণ্য সরবরাহের সাথে জড়িত, এই জায়গাগুলোতে কিছুটা চ্যালেঞ্জ আমরা লক্ষ্য করছি। অর্থনীতি এখন বড় 7 চ্যালেঞ্জ, আপনাকে 7টা চ্যালেঞ্জই গুরুত্বপূর্ণ ভালোভাবে মনে রাখতে হবে। জ্বালানি নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক আছে? তারপর সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। তো এখানে 7টা চ্যালেঞ্জ এসেছে যে উচ্চ মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনৈতিক চাপ, দুর্বল রাজস্ব ও ঋণ ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতে সুশাসনের ঘাটতি, খেলাপি ঋণ বৃদ্ধি সহ আর্থিক খাতের ঝুঁকি, সীমিত রপ্তানি বৈচিত্র্য, দুর্বল বিনিয়োগ পরিবেশ কম, বেসরকারি বিনিয়োগ, জ্বালানি সংকট ও ব্যয় বৃদ্ধি, কর্মসংস্থান দক্ষতার ঘাটতি। তো এগুলো সবসময় ছিল, এগুলো সবসময় রেলেভেন্ট ছিল, এখানে আসলে নতুন কিছু দেখিনি। তো আপনারা একটু মনে রাখেন, ঠিক আছে? বিভিন্ন সময় পরীক্ষায় লিখতে হতে পারে। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। তো যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই হচ্ছে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে ভিডিওটিতে লাইক করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।